হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইঁচড় চিংড়ি রেসিপি। ইঁচড় কাটার পদ্ধতি সহ ইঁচড় চিংড়ি বাড়িতে কিভাবে বানাবে, যেটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে, সেই সব রেসিপি টিপস সহ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ইঁচড়টা আমার মা কেটে দিচ্ছে। ইঁচড় বটিতে যখনই কাটবে তখন এরমভাবে ইঁচড়টা কেটে নিয়ে একবার জলে ধুয়ে নেবে, তাহলে আটাটা কিন্তু অনেকটা ধোয়া হয়ে যায়। তারপর হাতে ভালো করে তেল মেখে নেবে। ছুরিতে ইঁচড় কাটো আর বঁটিতে ইঁচড় কাটো, হাতে কিন্তু সর্ষের তেল ভালো করে না মেখে নিলে হাতগুলো আঠায় ভর্তি হয়ে যাবে। দেখছো, ইঁচড়টাকে কেটে একবার যদি জলে ধুয়ে নেওয়া হয় না, উপরের যে আঠাটা অনেকটাই কিন্তু ধুয়ে যায়। তারপর এইভাবে উপরের যে খোলাটা, মানে যেদিকে কাঁটা কাটা থাকে সেদিকটা একটু বেশি করে বাদ দিতে হবে। আর ইঁচড়টা কাটার পর ভেতরে যে শক্ত অংশটা থাকে, যেটা কেটে বাদ দেওয়া হয়েছে, এটাকে ইঁচড়ের ভুঁতি বা কাঁঠালের ভুঁতি বলা হয়। এটাকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। এটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের পেট ব্যথা করবে। আমি ইঁচড় চিংড়ি ইঁচড়গুলো একটু বড় বড় করে কাটছি। আর বলে রাখি, একটা বাটির মধ্যে একটু নুন আর একটু তেঁতুল দিয়ে আগে থেকেই জল নিয়ে রেখেছি। ইঁচড়টা কেটে ওই যদি তেঁতুল জলে ফেলে দেওয়া হয় না, ইঁচড় থেকে আর আঠা বেরোবে না। একটু বড় বড় সাইজের ইঁচড়টা কেটে নিচ্ছি। এখন বাজারে অনেকেই ইঁচড় কেটেও বিক্রি করে। তোমরা যদি মনে হয় বাড়িতে ইঁচড় কাটাটা একটু হ্যাপা, কাটা ইঁচড় এনেও রান্না করতে পারো, কিন্তু যদি একবার ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও তাহলেই বুঝতে পারবে বঁটিতে ইঁচড় কাটা একদমই সহজ। হাতে তেল মেখে নিলে কিন্তু আঠা কিন্তু একদমই হাতে আর লাগবে না। আর উপরের যে কাঁটা দিকের জায়গাটা, এটাকে একটু মোটা করে ছাড়াতে হবে, না হলে ইঁচড়টা সেদ্ধ করার সময় একটু কষকষ লাগবে। আর ভেতরে যে শক্ত অংশটা আগেই বললাম, সেটাকে কিন্তু ভালো করে ফেলে বাদ দিয়ে দিতে হবে। এবার বড় বড় করে ইঁচড়টা কেটে নিয়েছি। আর এইভাবেই বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নেব আলু। অনুষ্ঠান বাড়ির ইঁচড় চিংড়ি আমাদের তো সবারই খুব ভালো লাগে, কিন্তু সব সময় তো আর অনুষ্ঠান বাড়ি হয় না যে অনুষ্ঠান বাড়ির মতো ইঁচড় চিংড়ি খেতে পারবো। সেই প্রসেসে যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। ইঁচড়টা কেটে নিয়ে চলো এবার আমরা রেসিপিটা বানিয়ে ফেলি। চলো, আমাদের ইঁচড় কাটা কিন্তু কমপ্লিট। এবার চলে যাই রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমেই কড়াইয়ের উপর দিয়ে দিলাম একটা ভাজা মশলা তৈরি করতে। গ্যাসের উপর কড়াই বসিয়ে ভাজা মশলার মধ্যে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 3-4টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর একটা এলাচ, আর একটু জায়ফলের টুকরো আর একটু জয়িত্রী ফুল। খুব ভালো করে এটা শুকনো কড়াইয়ের মধ্যে রোস্ট করে নিতে হবে। এটাই হলো সেই ম্যাজিক মশলা। এই মশলা একটু ইঁচড়ের তরকারি শেষে ছড়িয়ে দিলেই একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ চলে আসবে। মশলাটা তো ভাজা হয়ে গেল, এই মশলাটা মিক্সিং জারে দিয়ে এবার গুঁড়ো করে নেব। আর যে জলটার মধ্যে নুন আর তেঁতুল দিয়ে ইঁচড়টা ভিজিয়ে রেখেছিলাম, সেই জল সমেত ইঁচড়টা কড়াইয়ে সেদ্ধ করতে দিলাম। কড়াইয়ে সেদ্ধ করতে একটু সময় লাগবে, তোমরা চাইলে প্রেসার কুকারে একটা সিটি মেরে ইঁচড়টা সেদ্ধ করে নিতে পারো। কড়াইয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো ইঁচড়টা একটু সেদ্ধ করতে টাইম লাগবে। আরও হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ইঁচড়টাকে সেদ্ধ করে নেব। ইঁচড়টাকে একটু ভালো করে নরম করে সিদ্ধ করে নিতে হবে। মোটামুটি মিনিট 15 এইভাবেই বসিয়ে রেখেছিলাম। তারপর মিনিট 15 পর ফিরে এলাম। ইঁচড়টা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু ইঁচড়টা নরম হয়ে গেছে। এবার ইঁচড়টাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াই পরিষ্কার করে 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিলাম। ইঁচড়ে যে আলুগুলো দেবো, সেই আলুগুলো না একটু ভেজে নিতে হবে। এটা যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো করে ইঁচড় চিংড়িটা বানাচ্ছি, একটু আলুগুলো ভেজে নিয়ে বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। নর্মাল যদি বাড়ির ইঁচড়ের তরকারি বানাও, সেক্ষেত্রে আলু না ভাজলেও হবে। আলুটার মধ্যেও অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এই তেলের মধ্যে ইঁচড়টাকেও আর একবার ভেজে নেব। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা ভাজা ভাজা করে নেব। মোটামুটি মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করলেই আলুটা লাল লাল হয়ে যাবে, তখন এটাকে তুলে নেব। আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 2 মতো। তারপর আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে ইঁচড়টা দিয়ে ইঁচড়টাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ইঁচড়ের মধ্যে যেহেতু নুন আর হলুদ আগে থেকেই দেওয়া ছিল, তাই আলাদা করে নুন আর হলুদ দিলাম না। একটু নাড়াচাড়া করে হালকা করে ইঁচড়টাকে ভেজে তুলে নেব।
ইঁচড়টাও ভাজা হয়ে গেছে, আর ইঁচড়টা ভাজার পর কড়াইয়ের গায়ে গায়ে একটু লেগে গিয়েছিল, তাই কড়াই ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়ে এবার চলে এসেছি বাকি রান্নাটা করতে। আরও 2 চামচ সর্ষের তেল গরম করে নিলাম। তারপর নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নেব। আমরা তো সবাই জানি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই খুব বেশি একদমই ভাজার দরকার নেই। নুন হলুদ মাখিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে। যখন আলু দিয়ে মশলা কষাবো, আলুটা সেদ্ধ করার জন্য জল দেব, তখনই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বাকি যে তেলটা ছিল এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নিচ্ছি, যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একসাথে বেটে রাখা আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা ভেজে নিয়েছি। তারপর এইখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মশলা কিন্তু ভালো করে কষাতে হবে, যেহেতু আদা টমেটো সব কিছুরই একটা কাঁচা গন্ধ থাকে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো, এবার দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কালারটা ভালো আসার জন্য, তোমরা না চাইলে এখানে নাও দিতে পারো। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। শুকনো মশলাগুলো দিয়ে সব কিছু মশলার সঙ্গে একবারে ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা লাল লাল হয়ে কষানো হয়ে যায় আর মশলার গা থেকে খুব সুন্দরভাবে যেন তেল ছেড়ে দেয়। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আলুগুলো যেহেতু আমি সেদ্ধ করিনি, নর্মাল একবার ভেজে নিয়েছিলাম, তাই আলুগুলো এখনই দিয়ে দেবো। তারপর আলুগুলো মশলার সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব জল। জলটা অবশ্যই তোমরা কিন্তু গরম জল দিও। গরম জল না দিলে কিন্তু কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে তরকারি বা রেসিপির স্বাদ কিন্তু ভালো আসবে না। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম জল, যতটা গ্রেভি রাখবো। যদিও ইঁচড় চিংড়ি খুব একটা বেশি গ্রেভি হয় না, এই রেসিপিটা একটু মাখো মাখোই হয়। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হতে দিয়ে দেব। আলুর সঙ্গে কিন্তু চিংড়ি মাছগুলোও দিতে হবে, কিন্তু কিছুক্ষণ আলুটাকে আমরা একটু ফুটিয়ে নিই, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, তাহলেই চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি মিনিট 2 মতো আলুটাকে ঢাকা দিয়ে রাখি, যাতে আলুটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যায়। আলুটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে আর একবার আলুটাকে ফুটিয়ে নিলেই আলুও সেদ্ধ হয়ে যাবে, সঙ্গে চিংড়ি মাছটাও নরম হয়ে যাবে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ এবার আমরা ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ইঁচড়টাও দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। ইঁচড়টা দিয়ে কিন্তু মেশাতে হবে, কারণ এঁচড়টা তো একদম শেষের দিকে দিয়েছি, যাতে এঁচড়ের মধ্যে সব কিছু মশলা নুন ঝাল ঢুকে যায়। সেই কারণে এঁচড়টা দিয়ে কিন্তু ভালো করে আলু চিংড়ি মাছের সঙ্গে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চলো এবার মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখলেই এঁচড় চিংড়ি মাছ আলু সব কিছু একদম মজে যাবে। মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এঁচড় চিংড়ি মাছ আলু একদম মজে গেছে। আর কালারটা যত সুন্দর এসছে, খেতেও কিন্তু ততই ভালো হয়েছিল। প্রথমেই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, শেষে ওই মশলাটা দিয়ে দিলাম। চাইলে 1 চামচ ঘিও দিতে পারো, ঘি দিলে এই রেসিপিটার টেস্ট আরও বেড়ে যায়। মশলাটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু একবার মিশিয়ে নিলাম। এবার একটু মাখো মাখো করে নেব, তাহলেই এঁচড় চিংড়ি একদম রেডি হয়ে যাবে।